তো আমি এটা মেবি আমার ফার্স্ট লং ব্লগ হতে চলেছে। তো আজকে 24 জুলাই, আজকে আমরা যাচ্ছি দার্জিলিংয়ের উদ্দেশ্যে মানে কি দার্জিলিং যাচ্ছি। আমার রাত্রেবেলা 10টা 19-এ ট্রেন। আমি জানি না ভিডিওটা আদৌ পোস্ট করবো কিনা, তাও বলে রাখি যদি এরকম কাইন্ড অফ ভিডিও আমার পোস্ট করতে ইচ্ছা হয় আর আমি যদি প্রপার পুরোটা শ্যুট করতে পারি তাহলে অবভিয়াসলি পোস্ট করবো। অনেক কিছু গোছানো, মানে প্যাকিং তো অলরেডি ডান, বাট এমন মনে হচ্ছে কিছু একটা নিয়ে এটা কি তোমাদের সবারই হয় নাকি কোথাও ঘুরতে যাওয়ার আগে, নাকি আমার একারই হচ্ছে ভগবান জানে। একটু নার্ভাসনেসও কাজ করছে আমার মধ্যে, আই ডোন্ট নো ভাই। একটু এক্সাইটমেন্ট এখন নেই, আমি জানি না কেন নেই, বাট একটু নার্ভাস তো লাগছে। চলো গিয়ে দেখা যাক কি হয়। তারপরেই তো আমরা চলে আসলাম স্টেশনে। এখানে আমাকে আমার বাবা ছাড়তে এসেছিল আর ঈশিকার মা। তারপর আমরা সবাই মিলে একসাথে শিয়ালদা যাচ্ছি। 2000 years later. ফাইনালি আমরা পৌঁছে গেছিলাম শিয়ালদা। আর শিয়ালদা গিয়েই তো আমরা ট্রেনে উঠে পড়লাম। আর আমার এই লাইফে ফার্স্ট টাইম এরকম মিডল বার্থে সিট পড়েছে, তো এটা নিয়ে আমি একটু চাপ খাচ্ছিলাম। তারপরেই তো আমরা ডিনার সেরে একটা লম্বা ঘুম দিলাম। আর সকালবেলা একদম এনজিপি স্টেশন ঢোকার কিছুক্ষণ আগে আমার ঘুম ভেঙেছে। আমরা এনজিপি দিয়ে আগে থেকে কোনো গাড়ি বুক করে রাখিনি, তো আমরা ওখানে নেমে শেয়ার ক্যাব খুঁজছিলাম। আর খুব বেশিক্ষণ আমাদের ওয়েটও করতে হয়নি। আর সবার মধ্যে আমি তো একটু বেশি এক্সাইটেড ছিলাম, কারণ এটা আমার লাইফে ফার্স্ট টাইম প্রপার পাহাড় দেখা ছিল। আর এখান থেকেই যেহেতু পাহাড় দেখতে শুরু করে দিয়েছিল, তাই আমার এক্সাইটমেন্টের লেভেল তো আলাদাই ছিল। ও তোমাদের তো প্রপার ইন্ট্রোডিউসই করানো হয়নি যে আমরা কারা কারা দার্জিলিং যাচ্ছি। আমি, আমার ফ্রেন্ড ঈশিকা আর ঐশ্বর্য, আমরা তিনজন মিলে দার্জিলিং যাচ্ছিলাম। আর ওরা যেহেতু আগেও পাহাড় দেখেছে আর আমারই এটা ফার্স্ট টাইম, তাই ওরাও আমাকে 2 মিনিট পর পর জিজ্ঞেস করছিল যে আমার কেমন লাগছে। আর আমি তো আলাদাই মজায় ছিলাম। বেশ অনেকটাই চলে আসার পর ব্রেকফাস্টের জন্য আমরা এক জায়গায় দাঁড়িয়েছিলাম। ওখানকার ভিউটাও তো জাস্ট অসাধারণ ছিল, কিন্তু আমরা ব্রেকফাস্ট ওখানে করিনি, কারণ আমরা আগের দিন রাতে এতটাই খেয়ে ফেলেছিলাম যে এখনো আমাদের পেট অলমোস্ট ভরাই ছিল। তাছাড়া আমরা টুকটাক জিনিস নিয়ে গেছিলাম সকালবেলা ব্রেকফাস্টে খাওয়ার জন্য, সেগুলোই খেয়ে আমাদের মোটামুটি ফুল। আমরা তো এত সুন্দর ভিউতে দাঁড়িয়ে দাঁড়িয়ে জাস্ট মোমেন্টটাকে এনজয় করছিলাম, আর বাকিদের খাওয়া কখন শেষ হবে সেটার জন্যই অপেক্ষা করছিলাম। কিন্তু আমাদের ড্রাইভার কাকু সেদিনকে আলাদাই লেট করেছিল। উনি তো গাড়ি টাড়ি দেখলাম ক্লিন করে তারপরে উনি খেতে গেছে। তো আমরা অনেকক্ষণ ধরে এখানে প্রায় দাঁড়িয়েছিলাম। বেশ কিছুক্ষণ গল্প করা আর ফটো তোলার পর আমরা তো তারপরে ক্যাফের ভেতরটায় দেখতে গেছিলাম। আর ক্যাফের ভেতরে গিয়ে বুঝলাম যে ওনার দোষ না, এত সুন্দর ক্যাফে থেকে ভিউ থাকলে তো আমিও হয়তো বেরোতে অনেকটাই টাইম নিতাম। তার কিছুক্ষণ পরই আমাদের গাড়ি ছাড়লো আর আমরা পৌঁছে গেলাম দার্জিলিং। আর আমাদের হোটেলটা যেহেতু ম্যাল রোডের খুব কাছেই ছিল, তাই আমাদের খুব একটা অসুবিধাও হয়নি গাড়ি থেকে নেমে হোটেলে পৌঁছাতে। তাও হোটেল থেকে একজন এসেছিল আমাদের পিক করতে, আর উনি আমাদের পথ দেখিয়ে নিয়ে গেছিল। বাট এই লাগেজ টানতে গিয়ে এই 400 মিটারই আমাদের কাছে অনেক দূর মনে হচ্ছিল। দার্জিলিং চলে এসেছি, আর এই হলো আমাদের রুম। এখন আমরা ফ্রেশ হয়ে বেরোবো লাঞ্চ করতে। ভাবছি আজকে দুপুরে কুঙ্গাতে লাঞ্চ করবো। কুঙ্গাতে লাঞ্চ করবো। একবারে রেডি হয়ে বেরোবো হয়তো। এখন কটা বাজে? 1টা। কালকে রাত্রে 7টার সময় বেরিয়েছি, আর এখন 1টার সময় আমরা ফাইনালি দার্জিলিং এসে পৌঁছালাম। এই দেখো আরেকজনকে। রুমের বাইরে থেকে রুমের ভেতরে বেশি ঠান্ডা। ঈশিকায় ঢুকেছে স্নানে, এখনো বেরোয়নি। আমরা ওয়েট করছি কতক্ষণে আসবে, তারপর আমরা স্নানে যাব। One eternity later. তারপরেই তো আমরা ফাইনালি কয়েক ঘন্টা ধরে রেডি হওয়ার পর বেরিয়ে গেলাম লাঞ্চ করার জন্য। আর আমাদের হোটেল থেকেই তো কুঙ্গা যাওয়ার পথে মাঝখানে গ্লেনারিজ পড়ে, তো ওখানেই দাঁড়িয়ে আমরা প্রথমে কয়েকটা ফটো তুলে নিচ্ছিলাম। আর এই হোপ গ্লেনারিজের সামনে ফটো তুলবে আর লাইন পড়বে না, এটা তো হতেই পারে না। সকাল দুপুর রাত যখনই দেখবে এখানে তো অল টাইম লাইন থাকেই। কিন্তু আমরা যেহেতু অফ সিজনে গেছিলাম, খুব বেশি সময় আমাদের লাইন দিতে হয়নি, 2-1 মিনিট পরেই আমরা ফটো তোলার জন্য জায়গা পেয়ে গেছি। তারপরেই তো আমরা চলে গেছিলাম রণবীর কাপুরের ফেভারিট রেস্টুরেন্ট কুঙ্গা। আর তোমরা তো সবাই জানো যে কুঙ্গাতেও লাইন থাকে, আর কুঙ্গাতে ঢোকার জন্য আমাদের তো প্রায় 8 ঘন্টা ওয়েট করতে হয়েছিল। বাট সত্যি কথা বলতে ওয়েট করাটা কিন্তু অর্থিত ছিল। এত ভালো অ্যাম্বিয়েন্স আর ওখানকার খাবার এত ভালো। 8 ঘন্টা কেন, 8 ঘন্টার জায়গায় 1 ঘন্টাও ওয়েট করলেও তোমাদের কিছুই হয়তো মনে হবে না। কুঙ্গাতে গেলে কিন্তু সবাই হাতে টাইম নিয়ে যাবে, কারণ অর্ডার দেওয়ার পরেও কিন্তু ওদের অনেকটাই টাইম লাগে খাবারটা সার্ভ করতে। আমরা তো এখানে 1 প্লেট গ্লাস নুডলস আর একটা চিকেন মোমো অর্ডার করেছিলাম, আর এই দুটো সার্ভ করতেও কিন্তু ওদের
বেশ অনেকটাই টাইম লেগেছিল। খাবারের কোয়ালিটি তো নো ডাউট ভালো, আর কোয়ান্টিটিও এতটাই ভালো যে আমরা 3 জন মিলে এইটুকু অনেক কষ্ট করে শেষ করেছি। প্রথমেই তো আমি গ্লাস নুডলসটা ট্রাই করেছিলাম, যেটা তো অসাধারণ ছিল খেতে। তার বেশ কিছুক্ষণ পর আমাদের চিকেন মোমোটা সার্ভ করেছিল, যেটা তো অনেক বড় বড় ছিল সাইজেও, আর খেতেও ছিল অসাধারণ। এখানের পর্ক মোমোটাও খুব ফেমাস, বাট এবার আমরা ট্রাই করতে পারিনি। নেক্সট বার গেলে অবশ্যই আমি এখানকার পর্ক মোমোটা ট্রাই করব। ওখান থেকে খাওয়া দাওয়া শেষ করে তো আমরা চলে যাচ্ছিলাম মহাকাল মন্দিরের দিকে। আমাদের আজকে প্ল্যান ছিল আমরা মহাকাল মন্দির ঘুরে তারপরে আমরা শপিং এ যাবো। তার আগে আমার ফোনে তো একদমই চার্জ ছিল না, আমি বুঝতেও পারিনি যে চার্জ এত তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। একবার রুমে গেছিলাম আমার পাওয়ার ব্যাংকটা আনতে, আর তার মাঝেই এত সুন্দর আমি ভিউ দেখতে পেয়েছিলাম। তো তারপরেই তো আমরা মহাকাল মন্দিরের দিকে যাচ্ছিলাম, আর যাওয়ার পথে এত সুন্দর সুন্দর ভিউ দেখা যাচ্ছিল যে মাঝে মাঝে দাঁড়িয়ে আমরা অনেক অনেক ফটোও তুলে নিচ্ছিলাম। কিন্তু মহাকাল মন্দিরে যাওয়ার পথে একটা জায়গায় পোস্টারে তো লেখা ছিল যে শর্ট ড্রেস পরে ওখানে অ্যালাউ করবে না, তো সেটা নিয়ে আমরা একটু চাপ খাচ্ছিলাম, কারণ আমি আর ঐশ্বর্য তো একটু শর্ট ড্রেসই পরেছিলাম। বাট আমরা ঠিক করেছিলাম যে লং কোটটা দিয়ে কোনোভাবে কভার করে নেব, তাহলে আমাদের মেবি অ্যালাউ করলেও করতে পারে। তো আমরা তো এইসব ভাবতে ভাবতেই ওপরে উঠছিলাম, আর মাঝে বেশ কতগুলো ফটোও তুলে নিয়েছি। বাট সত্যি কথা বলতে রাস্তাটা না বেশ চড়াই ছিল। আমরা কিছু দূর গিয়েই সবাইকে জিজ্ঞেস করছিলাম যে আর কতটা বাকি, আর আমরা বেশ কিছুক্ষণ পর অলমোস্ট পৌঁছে গেছিলাম। আর তারপরে ওদের কনভারসেশনটা একটু শোনো তোমরা। কষ্ট হচ্ছে? জল খাবি একটু? আচ্ছা, জল তো নেই। আর তারপরই তো ফাইনালি আমরা পৌঁছে গেলাম, আর জায়গাটার ভাইবস এত সুন্দর ছিল, সত্যি কথা বলছি জাস্ট অসাধারণ লাগছিল। আর তোমরা কি জানো, এটাই কিন্তু একমাত্র জায়গা যেখানে বৌদ্ধদের লামা আর হিন্দুদের পণ্ডিত একসাথে তাদের দেবতাদের পুজো করেন। এটা কিন্তু অবজারভেটরি হিলের উপর সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 7000 ফিট উঁচুতে অবস্থিত। আর এখানেই 1965 সালে তৈরি হয়েছিল দার্জিলিং মনেস্ট্রি, যেখান থেকেই আজকে দার্জিলিং এর নামকরণ করা হয়েছে। তো আমাদের তো জায়গাটা বেশ ভালো লেগেছিল। আমরা প্রথমেই গিয়ে ওখানে শিব মন্দির ছিল অনেকগুলো, সেখানেই প্রণাম করে নিলাম। তারপরেই তো এইদিক ওইদিক ঘুরে দেখছিলাম, আর দেখতে দেখতেই আমরা ওখানেই এই প্রেয়ার হুইল গুলো দেখতে পেলাম। এগুলোর ফটো আমি আগে অনেকবার দেখেছি, আমি জানতাম না এগুলোকে কি বলে, পরে আমি জানলাম ওখানে গিয়ে এগুলোকে প্রেয়ার হুইল বলে। একটা কাকু আমাদের বললো এটাকে যদি আমরা পরপর গোল করে ঘোরাই তাহলে হয়তো ব্লেসিংস পাওয়া যায়, তো আমরা সেটাই করছিলাম। খুবই শান্ত চারিদিক এখানকার, বেশ ভালো লাগলো এসে। আর এখানে শিব ঠাকুরের মন্দির ছিল যেগুলো দেখে অসাধারণ লাগছিল। তারপর তো আমরা বেশ কিছুক্ষণ বসে ওখানে টাইম স্পেন্ড করেছি, আর তারপরেই আমরা বেরিয়ে যাচ্ছিলাম। ফাইনালি আমাদের যে ঢুকতে দিয়েছিল আমরা এটা ভেবেই হ্যাপি ছিলাম, কারণ আমরা তো ভেবেছিলাম হয়তো আমাদের ঢুকতেই দেবে না, সেরকম কিছু হয়নি। আমরা খুব ভালোভাবে ঠাকুরের দর্শন করে এসেছি, আর এর থেকে ভালো আর কি বা হতে পারে। মহাকাল মন্দির করা হয়ে গেছে আমাদের। এখন আমরা মার্কেটে যাব শপিং করতে। আর নামার সময় তো আমাদের এখান থেকে অসাধারণ ভিউ দেখা যাচ্ছিল, যেটা তো আমরা এক্সপেক্টই করি। আমরা ভাবছিলাম যে আমাদের হয়তো শুধু উঠতেই কষ্ট হয়েছে, নামাটা হয়তো ইজি হবে। নামতেও তো আমাদের সেমই কষ্ট হয়েছে, বাট মন্দিরটা এত সুন্দর ছিল যে আমাদের অনেকই ভালো লেগেছিল। আর এই যে একজন হনহনিয়ে দৌড় মারছে ওই যে সামনে, লাল জামা পরা, ও সবার আগে আগে যায়, জানি না কি পায় আগে গিয়ে। ও একা একাই ট্রিপে আসে, আমরা নামেই আসি। এই যে ও একা একাই দৌড়ায়, মাঝে মাঝে ভুলে যায় ও আমাদের সাথে এসছে। তো এখান থেকেও তো আমরা অনেক অনেক ফটো তুলে নিয়েছিলাম, কারণ এখান থেকে পাহাড়টা পুরো ভিজিবল হচ্ছিল, তাই এখানের ফটোগুলো তো বেশ সুন্দর উঠেছিল। তো তারপরে তো আমরা ফাইনালি চলে এসেছিলাম শপিং করতে। আমরা যখন এসেছিলাম তখন কিন্তু এখানে ভালোই রোদ ছিল, কারণ আমরা শুনেছিলাম এই মার্কেটটা নাকি খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়। আমরা খুব তাড়াতাড়ি চলে এসেছিলাম এখানে শপিং করার জন্য। আমরা তো প্রথম থেকে দেখা শুরু করেছিলাম। ফার্স্টে আমাদের কিছুই সেরকম পছন্দ হচ্ছিল না, আর এই মার্কেটে আমরা দার্জিলিং যাওয়ার হাজার একটা ভিডিও দেখে গেছিলাম, এইটা কম দামে পাওয়া যায়, ওইটা কম দামে পাওয়া যায়, বাট ট্রাস্ট মি এমন কিছু কম দামে পাওয়া যায় না, দু একটা জিনিস ছাড়া। আর হ্যাঁ, কেন জানি না বার্গেনিং সেরকম করে না এখানকার লোকজন। ভিডিওতে বলে হয়তো বার্গেনিং করে এরা, আমি তো দেখিনি আসলেই কোথাও। আর এই যে সবচেয়ে অ্যাট্রাকটিভ জিনিস, ফুল দেখবো আর ফটো তুলবো না, এটা তো হতেই পারে না। যে এখানে ছিল এই সোয়েটার গুলো, এগুলো 99 মেবি প্রাইস ছিল, তো আমার মনে হচ্ছে সেগুলো অর্থিত না, কজ এগুলো আমাদের কলকাতা স্প্ল্যানেটেও পাওয়া যায়। তো
যারা কলকাতায় থাকো তাদের জন্য তো অত দূর থেকে এইসব টেনে আনার কোনো মানেই হয় না। বাট প্রথম দিকে কিছু পছন্দ না হলেও পরের দিকে কিন্তু আমরা বেশ অনেক কিছুই কিনে ফেলেছি। অনেকক্ষণ ধরে শপিং করার পর আমাদের একটু টায়ার্ড লাগছিল, তাই আমরা বসে রেস্ট নিয়ে নিচ্ছিলাম। ননস্টপ আমরা মনে হয় লাস্ট 2 ঘন্টা ধরে শপিং করছি, আর অনেক কিছু কিনেছি, অনেক কিছু মানে অনেক কিছু নেওয়ার পা ব্যথা হয়েছে, তাই জন্য আমাদের শপিং বন্ধ হয়েছে, নাহলে আবার হতো। আবার এরা গেছে ওই দোকানটায় দেখতে, এই যে ওই দোকানটায় দেখে এসছে। আর এই দেখো কত কিছু আমরা কিনেছি। আমি বাড়ি গিয়ে ব্লগ করবো, কেক কিনেছি দেখাবো। হ্যাঁ, ওকে, ফাইনালি আমরা খেতে এসেছি, ডিনার করতে এসেছি। একটা ভেজ 2টা ফিশ। কি রেস্টুরেন্ট জানি না, নাম না জানা একটা রেস্টুরেন্ট। ভাই একটু জল দে না খেতে। ওরা ফিশ থালি খাচ্ছে আর আমি ভেজ থালি খাচ্ছি এখন আপাতত। যে আমার ভেজ থালি চলে এসছে আর ওরা ফিশ থালি খাচ্ছে পাশে। আমরা চলে এসেছি হোটেলে, আমাদের ঘোরা হয়ে গেছে, এখন আমরা ফ্রেশ হয়ে ঘুম দেব। আর এই দেখো আমাদের রুমের অবস্থা। তো তারপরেই তো আমরা সবকিছু গুছিয়ে একেবারে ফ্রেশ হয়ে নিলাম। তো দার্জিলিং এর প্রথম দিন তো আমাদের ঠিক এইভাবেই কেটেছিল। আজকের ব্লগটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। ট্রিপটা কিভাবে কাটালাম সেটা আসছে পরের পার্টে। ততক্ষণ পর্যন্ত টাটা।